আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা চাকরি প্রার্থীর বিসিএস এর ফাউন্ডেশন কোর্সে আজকে থেকে নিয়মিত ক্লাস নেওয়া শুরু করব ইনশাল্লাহ। এবং আমাদের ক্লাসগুলো হবে একটু ভিন্নধর্মী ক্লাস। সাউন্ডগুলো ক্লিয়ার কিনা, এরপরে লেখা স্পষ্ট আছে কিনা একটু কমেন্ট করে জানান। যদি বোর্ড বা স্লাইডের লেখাটা স্পষ্ট থাকে তাহলে লেখেন, একটু কমেন্ট করেন যে অল ডান। আজকে আমরা আমাদের ক্লাস আজকে থেকে শুরু করতেছি এবং প্রতিনিয়ত ক্লাস হবে এবং ক্লাসগুলো স্লাইডে হবে, মাঝে মধ্যে হোয়াইট বোর্ডে হবে, মাঝে মধ্যে স্লাইড করে ক্লাস নেব ইনশাল্লাহ। তো সেই অনুপাতে আজকে থেকে আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। সর্বপ্রথম একটু দেখেন যে ক্লাসের লেখাগুলো অর্থাৎ স্লাইডগুলো স্পষ্টভাবে আছে কিনা, সেইটা একটু আমাকে কমেন্ট করে জানান। আমরা আমাদের শীটের একটা স্পেশাল শীট করেছি, সেই শীটটা হলো বাংলাদেশ বিষয়াবলী একেবারে এ টু জেড। ইনশাল্লাহ বেসিক এ টু জেড ক্লিয়ার করব। তার ভিতরে প্রতিদিন অল্প অল্প করে আমরা ক্লাসটা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো কথাবার্তা অনেক বলতেছি, অনেকদিন পরে তো লাইভে, এই কারণে একটু হাইলাইট করে দিই, ক্লাসটা একটু শেয়ার করে দেই, ঠিক আছে? তারপরে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। ওকে ওকে। তো আমরা যে স্লাইডটা ধরছি এই স্লাইডটায় আমরা আমাদের ক্লাস শুরু করব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা আমাদের পড়া শুরু করি। তার আগে আমি একটু আপনাদেরকে অন্য একটা পার্ট থেকে, আমাদের পড়ার একটা পার্ট থেকে আমরা একটু শুরু করি। সেটা হলো আমরা একটা হোয়াইট বোর্ড নিয়ে নিলাম। সেখানে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি। সেটা কি? সেটা হলো বাংলাদেশ অ্যাফেয়ার্স, যেখানে আমাদের প্রিলিমিনারিতে আগে ছিল আমাদের 30 নম্বর, সেখানে এখন আর 30 নম্বর নাই। সেখানে বর্তমানে 50তম বিসিএস থেকে আমাদের হয়ে গেছে 25 নম্বর। তো নম্বরটা একটু কমছে, কিন্তু কমলে হবে কি, এখান থেকে আমাদের বেসিক সহ আসে ইনশাল্লাহ। তো একটু দেখেন, বেসিক সহকারে আসে। সেখানে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা থাকে সেটা হলো ইতিহাস। এই ইতিহাস, এই বিষয়টা থেকে আমাদের পরীক্ষায় কমপক্ষে 5 থেকে 6টা নম্বর থাকে এবং এই 6টা নম্বর আমাদের জন্য অনেক প্যারা হয়ে দাঁড়ায়। কেমন প্যারা হয় আপনাদেরকে আমি একটু বলি। সেটা হলো আমরা ইতিহাসে কোন পার্ট থেকে সর্বোচ্চ ইম্পর্টেন্ট, কোন পার্ট থেকে বেশি বেশি পরীক্ষা আসে, সেই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। তো তার আগে একটু কমেন্ট করেন যে সবকিছু স্পষ্ট কিনা। জাফরিন খান প্রিয়া, ধন্যবাদ। লাভ রিয়েক্ট দিচ্ছেন, ধন্যবাদ। তো আমরা আজকে আমাদের যে টপিকটা থেকে শুরু করব সেটা হলো প্রাচীন যুগ। তো আমাদের টপিক হবে প্রাচীন যুগ। সবাই, আমি কিন্তু লেখে পড়াবো না, আমাদের স্লাইড আছে, আমি একটু জাস্ট একটা নর্মাল থামলাইন নিলাম। এখানে আমরা প্রাচীন যুগের ভিতরে জনপদ, তারপরে আমরা আহ আলেকজান্ডার আলেকজান্ডার এই আলেকজান্ডার থেকে শুরু করে একেবারে লক্ষণ সেন অর্থাৎ 1204 পর্যন্ত এক টানে ক্লিয়ার করব। তারপরে আমরা প্রাচীন যুগ, তারপরে বাঙালি জাতির উদ্ভব, বাঙালি জাতির উদ্ভব, এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো যাই হোক, তাহলে সবাই একটু সর্বপ্রথম ক্লাসে সবকিছু ওকে আছে কিনা, সাউন্ড ওকে কিনা, সবকিছু ওকে কিনা, তাইলে একটু কমেন্ট করেন ওকে। যদি ওকে কমেন্ট করেন তাইলে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। ঠিক আছে, একটু ওকে করেন, তাইলে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। সবাই একটা কমেন্ট করবেন, নর্মাল একটা কমেন্ট করবেন, তাইলেই হবে যে ওকে, তাইলেই আমরা আমাদের ক্লাস শুরু করে দেব। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের ক্লাস ওকে। থ্যাংক ইউ জাফরিন খান প্রিয়া। আমরা রেগুলার ক্লাস নেব, ঠিক আছে, এবং আমি আমার নিজস্ব লেকচার শিট থেকে আমাদের ক্লাসগুলো নেব, নিজস্ব লেকচার শিট থেকে। ওকে, থ্যাংক ইউ। এবার আসেন আমরা আমাদের স্লাইড ধরে ক্লাসটা শুরু করি। মাঝে মধ্যে আমি হোয়াইট বোর্ডে ক্লাস নেব, একেবারে সরাসরি সামনে এসে। আবার মাঝে মধ্যে আমি স্লাইড ধরে ক্লাস নেব, মাঝে মধ্যে আমি মোবাইল ফোন উপরে রেখে তারপর আমি এই আমাদের এই যে ট্যাব আছে এখানে আমরা ধরে ধরে ক্লাস নেব। অর্থাৎ আমরা যে কোনো ভাবে ক্লাসটা নেব সুন্দরভাবে। যে পড়াগুলো আমাদের বোঝানো বেশি থাকবে না সেই পড়াগুলো আমি আমাদের এই স্লাইড করে তারপর আমরা পড়াবো। তাহলে আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হবে প্রথম অধ্যায় অর্থাৎ বাংলাদেশ অ্যাফেয়ার্স।
বাংলাদেশ অ্যাফেয়ার্সের আমাদের প্রথম অধ্যায়, এবং প্রথম অধ্যায়ের ভিতরে আমাদের যে জিনিসগুলো আছে সেটা হলো যে প্রাচীন ইতিহাস, জনপদ ও মধ্যযুগ। প্রাচীন ইতিহাস, জনপদ ও মধ্যযুগ, এটা আমাদের প্রথম অধ্যায়ের পড়া। তো শুরু করেন। দেখেন, আপনারা যদি এরকম মানে হোয়াইট বোর্ডে লিখে লিখে পড়াই তাহলে অনেক সময় যাবে। আপনারা জাস্ট একটু আমি ধারণাটা খুব সুন্দরভাবে দিয়ে দেবো, তাইলে দেখবেন যে আপনাদের আর সমস্যা হবে না। ক্লাসটা একটু শেয়ার করে দেন, পরিচিতদের একটু মেনশন করে দেন। অনেকদিন পরে তো ক্লাস শুরু করছি, এই কারণে নতুন সেটআপে ক্লাস। তাহলে আমাদের টপিকের নাম হবে প্রাচীন বাংলার জনপদ। তো আমরা অনেকে জনপদ বিষয়টা আমরা বুঝি না, জনপদ বিষয়টা কি সেটা বুঝাই। এখন বর্তমানে বাংলাদেশে বিভাগ কয়টা? বিভাগ আপনারা অনেকে জানেন, বাংলাদেশে বিভাগ হলো কয়টা? 8টা। এটা আমরা সবাই জানি। তো বাংলাদেশে এখন আধুনিক বাংলাদেশ, সেখানে বিভাগ 8টা। আর আগে অর্থাৎ অর্থাৎ আগে যখন বাংলাদেশ ছিল না, ছিল বাংলা। তো সেই সময়ে বাংলা মানি বাংলাদেশ না, বাংলা মানি হলো বাংলাদেশ, তারপরে ভারত, তারপরে নেপাল, তারপরে ধরেন ভুটান, পাকিস্তান, এইরকম এগুলো সব মিলে আমরা বলি একসাথে ভারতীয় উপমহাদেশ। সেখান থেকে একটা অংশ হলো বাংলা, সেখানে হলো বাংলাদেশ এবং ভারতের কিছু অংশ। তাহলে আমরা বাংলা বলতে বাংলা বুঝবো না, এটা আমি একটু লিখে দেই। বাংলা মানি বাংলা না, বাংলা মানি হলো বাংলাদেশ, আর সাথে হলো ভারতের কিছু অংশ, এইটার আমরা বলবো বাংলা। তো সেই সময় এই বাংলায় আমাদের কিন্তু যেমন এখন বিভাগ হলো কয়টা? 8টা। সেই রকম আগে কিন্তু আমাদের ছিল জনপদ, বিভাগ ছিল না। তাহলে আমরা এক কথায় বলতে পারি জনপদ মানে কি? তাহলে জনপদের বাংলা হলো ক্ষুদ্র ভূখণ্ড, যেটা আমরা বর্তমানে বিভাগ বলি, কিন্তু ওই সময় বলতো ক্ষুদ্র ভূখণ্ড, যাকে আমরা জনপদ নামে জানি। এবং প্রাচীন বাংলায় আবারও বলতেছি, প্রাচীন বাংলা বলতে আপনি কিন্তু কোনো অবস্থায় বুঝতে পারবেন না যে প্রাচীন বাংলা বলতে কিন্তু বাংলাদেশ না, বিডি না, বাংলাদেশ না। তো প্রাচীন বাংলায় মোট জনপদ ছিল 16টি, যেখানে আমাদের বাংলাদেশে বর্তমানে বিভাগ হলো 8টি, সেখানে প্রাচীন জনপদ ছিল 16টি, অর্থাৎ বাংলাদেশ ছাড়াও। কিন্তু বাংলাদেশে, যেখানে আমাদের বাংলাদেশে হলো 10টি। এখানে সব থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন যেটা আসে সেটা হলো বাংলাদেশে কয়টি। তাহলে আমরা সবাই একটু কমেন্ট করব, বাংলাদেশে জনপদ ছিল কয়টি? 10টি। কয়টি বলেন? 10টি। বাংলাদেশে জনপদ ছিল কয়টি? তখন আমার কমেন্ট হবে 10টি। একসাথে মুখস্থ করে ফেলান, প্লিজ মুখস্থ করে ফেলান, আর ক্লাসটা শেয়ার করে দেন। আজকে সবে শুরু করলাম আমাদের ক্লাস, আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং খুব সুন্দরভাবে। তাইলে একটু কমেন্ট করেন, আপনাদের কমেন্টের আশা আমি বসে আছি, সত্যি করে বলি, আজকে প্রথম দিন তো দেখবেন কমেন্টের আশা বসে আছি। তাহলে একটু কমেন্ট করবেন যে কয়টি, যে 10টি, এই 10টি লিখে একটু কমেন্ট করেন। 10। প্রথম জনপদগুলো একত্র করে, এই জিনিসটা পরীক্ষার একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। একটু আমি অন্য একটা কালার নিয়ে নিই। আমার কাছে এইটা মনে হয় যে জনপদগুলো প্রথম একত্র করে কে? তাহলে এটার আনসার হবে রাজা শশাঙ্ক। তাহলে জনপদগুলো প্রথম একত্র করে কে, যদি প্রশ্ন আসে তাহলে উত্তর দেবেন কি বলেন? রাজা শশাঙ্ক। জনপদগুলো একত্র করে প্রথম কে? তাহলে আপনি উত্তর দেবেন রাজা শশাঙ্ক। আমি আরো বড় করে দিচ্ছি যাতে আপনার দেখতে সুবিধা হয়। তাইলে একত্র করে নাম দেন কি? কি নাম দেন সেটাও জানতে হবে। কি নাম দেন বলেন? গৌর নাম দেন। কি নাম দেন বলেন? গৌর নাম দেন, গৌর। তাইলে প্রথম জনপদগুলোকে একত্র করে নাম দেন গৌর, কে দেন? রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক নাম দেন গৌর। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। এখন কথা হলো, এই গৌর নাম দেওয়ার কারণে তাকে কিন্তু বলা হয় গৌরেশ্বর। গৌরেশ্বর মানে হলো গৌর এর ঈশ্বর। তিনি যেহেতু নাম দিয়েছে গৌর, এই কারণে তারে বলা হয় গৌরেশ্বর। আমি প্রথম দিন তো একটু ধীরে পড়াচ্ছি, তারপর দেখবেন কত সুন্দরভাবে আস্তে আস্তে পড়াই। ওকে, এখন কথা হলো, তাইলে 1 নাম্বার কথা হলো রাজা শশাঙ্কের তাহলে কি নাম হবে? গৌরেশ্বর। আর জনপদগুলোকে 1352 সালে মুলুকি বাংলা নাম দেন। মুলুকি বাংলা এই নামটা দেন কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ তাহলে কি নাম দেয় বলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ নাম দেয় মুলুকি বাংলা। মুলুকি বাংলা। আর নিজের নাম হয় তখন শাহ-ই বাঙ্গালা। শাহ-ই বাঙ্গালা কার নাম? তাহলে বলবেন শামসুদ্দিন ইলিয়াস শাহের নাম হলো শাহ-ই বাঙ্গালা। শাহ-ই বাঙ্গালা কার নাম বলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহের নাম হলো শাহ-ই বাঙ্গালা। কেন রাখা হয়? কারণ তিনি 1352 সালে, এই যে 1352 সালে তিনি
বাঙ্গালাকে একত্র করছে, পুরা জনপদগুলোর একত্র করে তারপর নাম দেয় মুলুকি বাংলা। ওকে, সর্বশেষ এই কথাটা আমরা বলে রাখলাম আগে থেকে, এটা নিয়ে আর কোনো দ্বন্দ্ব নাই। এরপরে আসেন আমাদের মূল পড়া, সেটা কি, যে এই যে এই যে জনপদগুলো আছে তার মধ্যে কি কি নামের জনপদ আছে, তার মধ্যে এক নাম্বারটা আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো আয়তনে সব থেকে বড় কে। তাহলে বলবেন আয়তনে বড় হলো বঙ্গ। আয়তনে বড় কে বলেন? বঙ্গ। আয়তনে বড় কে? বঙ্গ। আমার সাথে বলেন, বলেন, এইখানে বসে পড়া মুখস্থ হয়ে যাবে। বলেন, পড়া কিন্তু অল্প, আমার এখানে কিন্তু বেশি পড়া না, আমি আপনার একটু দেখাই নেই, আজকে প্রথম দিন তো, এটা আমি আমার একান্ত নিজস্ব লেকচার শিট, কোনো বই থেকে না, নিজের মতো করে মাত্র 20 পৃষ্ঠার ভিতরে সকল একেবারে মূল মাখন তথ্যগুলো আমি সব নিয়ে আসছি এইখানে এইখানে, ঠিক আছে। ওকে, সেইখান থেকে আমি একেবারে জিরো থেকে পড়াচ্ছি, এবং এই শিটগুলো আমাদের যখন কোর্স চালু হবে, এই কোর্সে আমরা কিন্তু শিটগুলো প্রোভাইড করব পিডিএফ এবং সাথে আমাদের কুরিয়ার। ওকে, তাইলে প্রথম কথা হলো বঙ্গ। এই বঙ্গ মানে কি, বঙ্গটা কিভাবে আসছে আমি একটু আপনাকে, আমি আমার স্লাইড ধরে একটু বুঝাই, যে কারণ প্রথম দিন তো, স্লাইড ধরে একটু বুঝাই। তো বঙ্গ কিভাবে আসছে, আমি একটু বাংলাদেশের একটা মানচিত্র আঁকি, ঠিক আছে। দেখেন, আমি না মানচিত্র আঁকতে পারি না, সত্যি করে বলি, তারপরে একটা মানচিত্র আঁকার চেষ্টা করতেছি। তো দেখেন মানচিত্র হয় কিনা, আমি, আল্লাহ বাঁচাইও, আল্লাহ বাঁচাইও বাঁচাইও। এই মানচিত্র না হোক, মানচিত্র মতো তো হবে না। এই ধরেন আমাদের বাংলাদেশের একটা মানচিত্র। ওকে, এই হলো বাংলাদেশের একটা মানচিত্র। এখন আমি এখানে দেখাবো প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট, আমি দেখাবো যে আমাদের মানচিত্রের ভিতরে আপনার কোন জনপদ কোন জায়গায় পড়ছে। তো সর্বপ্রথম কথা হলো, এখানে এই জায়গাটা, ঠিক এই জায়গাটারে আমরা বলি সাধারণত, এই একটা অংশ, ধরেন এই অংশকে আমরা বলি সাধারণত পুন্ড্র। তাহলে পুন্ড্র জনপদ, পরীক্ষা আসতেই পারে পুন্ড্র জনপদ আসলে কোথায় কোথায়, তখন আপনার তো এই মানচিত্রের মধ্যে কোথায় কোনটা এটা জানেন, যে এখানে বগুড়া আছে, ঠিক আছে, তারপর দিনাজপুর আছে, পশ্চিমবঙ্গ আছে, এই, আর এই জায়গা থেকে এই অংশটাকে আমরা বলি বরেন্দ্র। এই অংশটাকে আমরা কি বলি বলেন? বরেন্দ্র। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এই অংশটাকে বলি বরেন্দ্র, আর এই অংশটার নাম পুন্ড্র। আর এই যে অংশটা আছে, এই যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আর পশ্চিমবঙ্গের কিছু জেলা পড়ছে, এটাকে আমরা বলি গৌর। এটা হলো গৌর। আর এই যে চট্টগ্রাম আর সিলেট, এই দুইটা অংশকে একত্রে আমরা বলি হরিকেল। হরিকেল, হরিকেল জনপদ। ভালো করে খেয়াল করেন, আমরা জনপদগুলোর নামগুলো একটু ঠান্ডা মাথায় দেখাচ্ছি, কোনটা কোন জনপদে পড়ে খেয়াল করেন, ঠিক আছে। আর একেবারে সব থেকে বড় হলো বঙ্গ জনপদ। এই বঙ্গ জনপদ একেবারে এই থেকে শুরু কইরা এগুলো সব বঙ্গ জনপদের আওতাভুক্ত, সব সব এগুলো সব হলো বঙ্গ জনপদ। আর এখানে একটা জনপদ আছে যেটা বাংলাদেশে না, এটা হলো পশ্চিমবঙ্গের বর্ধমানে, এটার নাম হলো রার জনপদ, রার। তাহলে আমরা কিছু জনপদের নাম আপনারে দেখাই দিতেছি কোনটা কোন জনপদে পড়ে। তার ভিতরে তার ভিতরে সব থেকে বড় জনপদের নাম কি? বঙ্গ। আমার সাথে বলেন, বতে বঙ্গ বতে বড়, বতে বঙ্গ বতে বড়, আমার সাথে সবাই বলেন প্লিজ, বললে দেখবেন পড়া হয়ে গেছে। বতে বঙ্গ বতে বড়, তার মানে সব থেকে বড় জনপদের নাম হলো বঙ্গ জনপদ। বতে বড় বতে বঙ্গ, সব থেকে বড় জনপদের নাম কি বলেন? বঙ্গ জনপদ। আর আর পতে পুন্ড্র পতে প্রাচীন, তার মানে সব থেকে প্রাচীন জনপদের নাম কি? তখন বলবেন পুন্ড্র। সব থেকে প্রাচীন জনপদের নাম কি? তখন বলবেন পুন্ড্র, ঠিক আছে। সব থেকে প্রাচীন জনপদের নাম কি? তখন বলবেন পুন্ড্র। ক্লাসটা একটু শেয়ার করে দেন প্লিজ, ক্লাসটা একটু শেয়ার করে দেন, পরিচিতদের একটু মেনশন করে দেন, ঠিক আছে। ক্লাস শেয়ার করলে আপনার ক্লাসটা শেয়ার করলে আশা করি আপনার টাইম লাইনে থাকবে ইনশাল্লাহ। তাইলে তাইলে আমরা যেটা পাচ্ছি, পথে প্রাচীন পথে পুন্ড্র, এই তো, এই দুইটা পাইছেন নাকি? ওকে, এবার আসেন আমরা আমাদের স্লাইডে চলে যাই, আমাদের স্লাইডের পড়ায়। তো সব থেকে এখানে তাহলে মূল কাহিনী কি? মূল কাহিনী হলো সব থেকে বড় হলো বঙ্গ জনপদ। বঙ্গ জনপদের দুইটা পার্ট, একটা পার্ট কি? ময়মনসিংহ থেকে পটুয়াখালী পর্যন্ত, ময়মনসিংহ থেকে পটুয়াখালী পর্যন্ত পুরোটারে আমরা বলি কি? পুরোটাকে আমরা বলি বঙ্গ জনপদ। ময়মনসিংহ থেকে পটুয়াখালী পর্যন্ত একেবারে ভিতরে কি কি পড়বে? ধরেন ময়মনসিংহ পড়বে, ঠিক আছে, ময়মনসিংহ পড়বে, তারপর ফরিদপুর পড়বে, ফরিদপুর পড়বে, তারপরে পড়বে কি? তারপরে বরিশাল পড়বে, বরিশাল, তারপরে পটুয়াখালী, এর ভিতরে সোজা পটুয়াখালী,
এখানে যা আছে সব হলো আমাদের কি বঙ্গ জনপদ। এছাড়াও আরো আছে কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, মাগুরা, এগুলো হলো আমাদের বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। তাহলে কুষ্টিয়া, মেহেরপুর এগুলো সবই আমাদের বঙ্গ জনপদের কি বলেন অন্তর্ভুক্ত জনপদ। ওকে, তাহলে আমরা বঙ্গ জনপদ ক্লিয়ার করলাম। বঙ্গ জনপদের আওতাভুক্ত কি কি জনপদ আছে সেগুলো আমরা ক্লিয়ার করে বললাম ইনশাল্লাহ। তো এরপরে আসেন দেখি, হ্যাঁ সব ঠিক আছে। ওকে, এরপর হরিকেল জনপদ। হরিকেল জনপদটা কিন্তু সিলেট এবং চট্টগ্রামের যতগুলো বিভাগ আছে অধিকাংশই আমাদের কি হরিকেল জনপদে আর সিলেটের। ঠিক আছে, এখন আপনাদেরকে আরেকটা দেখানো হয় নাই, সেটা একটু আমি দেখাই নেই, আন্তরিকভাবে দুঃখিত। এই জায়গাটা একটু সমস্যা আছে। এই জায়গায় আরেকটা জনপদ আছে এই জায়গাটায়, সেই জনপদটার নাম হলো কি সমতট। সমতট সবসময় কুমিল্লা এবং নোয়াখালী, ঠিক আছে, কুমিল্লা আর নোয়াখালী এই দুইটা নিয়ে সমতট। এই জায়গায় কুমিল্লা এবং নোয়াখালী মিলে হলো সমতট। যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতে পারিনি একটু আগে, এখন দেখাই দিলাম। তার মানে সমতট জনপদ, এটা পরীক্ষা আসে, এটা হলো কুমিল্লা এবং নোয়াখালী মিলে হলো সমতট। আর সব থেকে পরীক্ষা যে জিনিসটা বেশি আসে সেটা হলো যে সমতটের রাজধানী কি, তাহলে আপনি বলবেন বড় কামতা। সমতটের প্রত্যেকটা অংশের একটা আবার রাজধানী আছে, তাইলে সমতটের রাজধানী কি বলবেন বড় কামতা। সমতটের রাজধানী কি আমার সাথে বলেন বড় কামতা। ঠিক আছে, আচ্ছা সবাই একটু কমেন্ট করেন তো ক্লাস কি ওকে আছে, তাহলে একটু সবাই বলেন তো যে ওকে, ক্লাস ঠিক আছে কিনা, বোঝা যায় কিনা, সবকিছু ওকে আছে কিনা, একটু বলেন তো সবকিছু ওকে আছে কিনা। আমি কিন্তু এই স্লাইডে আজকে প্রথম ক্লাস নিচ্ছি, ঠিক আছে, এর আগে আমি কিন্তু সবসময় হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম না, আজকে আমি প্রথম ক্লাস নিচ্ছি। তো একটু বলবেন যে ক্লাসটা ঠিক আছে কিনা, সবকিছু ওকে আছে কিনা, হ্যাঁ সেটা বললেই আমি মনে করবো যে হ্যাঁ আমি এভাবে ক্লাস নিলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ, এবং খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ম্যাথের ক্লাসগুলো আমি হোয়াইট বোর্ডে নেব ইনশাল্লাহ, বা ইংলিশ বাংলা ব্যাকরণের এই ক্লাসগুলো। ওকে, তাহলে আসেন এখন আমরা তাইলে কি দেখতেছি এটা। এবার আসেন আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো কক্সবাজার। এই চট্টগ্রাম তো আমরা জানি কি যে হরিকেল জনপদে, কিন্তু কক্সবাজার কিন্তু আবার ওখান থেকে একটু আলাদা। তাহলে কক্সবাজারকে আমরা কি বলি ফালকিং, কি বলি বলেন তো ফালকিং। কক্সবাজারকে আমরা বলি ফালকিং, কক্সবাজারকে আমরা কি বলি বলেন ফালকিং বলি, ফালকিং জনপদ। তো ভালো করে খেয়াল করেন, আমি স্লাইডটা দিয়ে দেবো, আমি যতটুকু আজকে পড়াবো ততটুকু আমি গ্রুপে আবার দিয়ে দেবো, ঠিক আছে। এবার আসেন বরেন্দ্র। এই যে বরেন্দ্র, এটা হলো প্লাই স্টেশন কালের সোপান বলা হয়। তার মানে আপনারে যখন আমি এই ভূমিরূপ পড়াবো তখন দেখবেন কি ভূমিরূপ তিন প্রকার, একটা হলো টার্সিয়ারি, একটা হলো প্লাই স্টেশন কাল, আর একটা নাম হলো সমতল। তো এখন তো সেই সময় আপনি চিহ্নিত করতে পারবেন যে রাজশাহী, পাবনা এবং নাটোর এই তিনটা মিললেই হবে বরেন্দ্র। আর এই বরেন্দ্র কি বলা হয় প্লাই স্টেশন কালের সোপান। প্লাইস্টোসিন কালের সোপান বলা হয় কাকে বলেন বরেন্দ্রকে। তাহলে আরেকবার বলেন বরেন্দ্রকে কি বলা হয় বলেন প্লাইস্টোসিন কালের সোপান বলা হয়। তাহলে বরেন্দ্রকে কি বলা হয় বলেন প্লাইস্টোসিন কালের সোপান বলা হয়। এখন বলবেন বরেন্দ্র আসলে কি কি নিয়ে গঠিত, এক হলো রাজশাহী, দুই হলো পাবনা, তিন হলো নাটোর, এই তিনটা নিয়ে। আর এখানে যদি বলেন বরেন্দ্র কোথায় আছে অবস্থিত, কোন নদীর পাশে, তখন বলবেন গঙ্গা আর করতোয়া। তাহলে কোন নদীর পাশে বরেন্দ্র, তাহলে আমি একটু লিখে দেই, বরেন্দ্র হলো গঙ্গা ও করতোয়া এই দুইটা নদীর মাঝে করতোয়া এই দুইটা নদীর মাঝে অবস্থিত হলো কি বলেন জনপদ, যার নাম হলো বরেন্দ্র। আমি পরবর্তী দিন স্লাইডটা আপনাদের পড়ার স্বার্থে একটু বড় করব লেখাগুলো, যাতে আপনার দেখতে সুবিধা হয় ইনশাল্লাহ। আজকে প্রথম দিন এই কারণে বুঝতে পারিনি যে লেখাগুলো একটু ছোট হয়, আমি বড় করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার আসেন গৌর জনপদ। আমাদের পরবর্তী জনপদের নাম হলো গৌর জনপদ। খুব ভালো করে খেয়াল করেন আমাদের জনপদের নাম কি গৌর জনপদ। তো গৌর জনপদ এইটা, তো গৌর বললে বাংলাদেশে হবে চাঁপাইনবাবগঞ্জ, শুধু বাংলাদেশে। তাহলে গৌর বললে বিডিতে হবে বা বাংলাদেশে হবে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ, আর বাকি যা আছে সব হলো পশ্চিমবঙ্গে। বাকি ইন্ডিয়ার ভিতরে যেগুলো আছে সেগুলো হলো মুর্শিদাবাদ, তারপরে হবে আপনার মালদহ, এগুলো হলো গৌড়ের অংশ। এবং যদি অনেকবার পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, দেখেন পরীক্ষায় এই কোশ্চেনটা অনেকবার আসে যে গৌড়ের রাজধানী কি, তখন বলবেন কর্ণ সুবর্ণ। আর একটা কথা হলো এই গৌড়রাজ যেহেতু রাজা শশাঙ্ক, পরীক্ষা একবার এই কোশ্চেনও আসে যে শশাঙ্কের রাজধানী কি, তাহলে শশাঙ্ক এর রাজধানীও কিন্তু এটাই বলবেন কর্ণ সুবর্ণ। তাহলে শশাঙ্কের রাজধানী কি কর্ণ সুবর্ণ।
আবার যদি বলেন গৌড়ের রাজধানী কি, তাও হবে কর্ণ সুবর্ণ। কিন্তু কর্ণ সুবর্ণ আছে কই, অবস্থানটা কই, তখন বলবেন মুর্শিদাবাদে। কোথায় আছে? মুর্শিদাবাদে। এরপর বলছিলাম পশ্চিমবঙ্গের ভিতরে দেখেন পশ্চিমবঙ্গ অনেক বড়, সেখানে গৌড়বাদে যা পাবেন সবই হবে রাঢ় জনপদ। একটা কথা মাথায় রাখেন, রাঢ়ের যদি অপর নাম পরীক্ষা আসে, রাঢ়ের অপর নাম হলো সূক্ষ্ম। একবার এটা একটু মাথায় রাখেন, রাঢ়ের অপর নাম হলো সূক্ষ্ম। রাঢ়ের অপর নাম কি বলেন? সূক্ষ্ম। হ্যাঁ, এই তথ্যটা পরীক্ষা অনেক আসে, অনেক, যে রাঢ়ের অপর নাম কি, তখন আপনি বলবেন সূক্ষ্ম। হ্যাঁ, আচ্ছা, রাঢ়ের অপর নাম হলো সূক্ষ্ম। ওকে, এরপর আসেন, এরপরে আসেন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হবে, তার আগে আরেকটা জিনিস একটু বইলে রাখি, সেটা হলো কি তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্ত কথাটা পরীক্ষা আসে। এটি একটি প্রাচীন বন্দর, যার অবস্থান হলো মেদিনীপুর জেলায়। ঠিক আছে। চন্দ্রদ্বীপ নামে একটা জনপদ ছিল, যেটা বরিশাল, পটুয়াখালী, গোপালগঞ্জ, পিরোজপুর এবং বাকেরহাট। এগুলো পরীক্ষা আসে না, জাস্ট আমি বলার কারণে। আমি একেবারে মাখন তথ্যগুলো নিছি, কোনো অযথা কোনো তথ্য নাই, জাস্ট যে তথ্যগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসে সেই তথ্যগুলোই আমি নিয়ে কিন্তু শুরু করছি। ঠিক আছে। ওকে, সব থেকে ইম্পর্টেন্ট এখানে, সর্বোচ্চ ইম্পর্টেন্ট, আপনি যদি কিছু না পড়েন কোনো সমস্যা নাই, বিসিএস এর মতো জায়গায় এই জায়গাটাই পরীক্ষা আসে, সেটা হলো পুন্ড্রনগর। পরীক্ষা আসে পুন্ড্রনগর, এর নাম কি? মহাস্থানগর। আর পুন্ড্র অর্থ হলো ইখু। বাংলাদেশের প্রাচীন নগর কেন্দ্র অবস্থিত এই বগুড়া, শিবগঞ্জ, মৌর্য এবং গুপ্তদের রাজধানী, এইটা পরীক্ষা অনেক আসে। ঠিক আছে, মৌর্য এবং গুপ্তদের রাজধানী হলো এই পুন্ড্র। আর একটা কথা হলো পুন্ড্র, এটা মাথায় রেখেন, পুন্ড্র কিন্তু সব থেকে প্রাচীন, সব থেকে প্রাচীন হলো পুন্ড্র। ঠিক আছে, কর্ত নদীর তীরে অবস্থিত। এবার আসেন, কর্ত নদীর তীরে অবস্থিত, এখানে অনেকগুলা স্থাপত্য আছে, এগুলো পরীক্ষায় সব থেকে বেশি আসে। শিলাদেবীর ঘাট কই আছে, বেহুলার বাসরঘর কই আছে, প্রাচীনতম শিলালিপি ব্রাহ্মী লিপি কই আছে, শাহ সুলতান বকরির মাজার কই আছে, পরশুরামের প্রাসাদ কই আছে, খোদার পাথর ভিটা কই আছে, গোবিন্দ ভিটা কি কই আছে, লক্ষিন্দরের মেট কই আছে, পদ্মা দেবীর বাসভবন কই আছে, এগুলো সবই আপনার হলো পুন্ড্রনগরে আছে। এই স্থাপত্যগুলো একটু পড়তে হবে। এবং এটি আবিষ্কার করেন ফ্রান্সিস বুকানন, এবং কত সালে আবিষ্কার করে সাধারণত সেই সালটা বলা হয় নাই। আর এটা হলো 2017 সালে এই সার্কের সংস্কৃতির রাজধানী হয় পুন্ড্রনগরকে বা মহাস্থানগরকে। এইটা একটা ইম্পর্টেন্ট তথ্য, আমি এই তথ্যটা একটু আরেকবার লিখে দেই, এই জায়গায় লিখি, আপনারা একটু দেখেন যে 2017 সালে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অর্থাৎ সার্কের কি হয় বলেন, যে সাংস্কৃতিক রাজধানী কি হয়, রাজধানীটা কি হয় বলেন, মহাস্থানগর। কি হয় বলেন, মহাস্থানগর। এই ছিল। এখন এখানে যেগুলো পড়াইলাম এগুলো হলো প্রাচীন বাংলার কি জনপদ। এই জনপদ পরীক্ষা যদি আসে, এর বাহিরে আশা করি জনপদ থেকে আসার কথা না। তাইলে আমি এখন দুইটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন কমেন্টে, তাইলে ইনশাল্লাহ আমি বুঝবো যে আপনাদের পড়াটা ঠিক আছে, আপনারা বুঝতে পারতেছেন। শুধু দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হবে, আমি প্রশ্নটা কোথায় করি, এই জায়গায় করি, এই জায়গায় একটু জায়গা খালি পেয়েছি, এখানে আমরা প্রশ্ন করি। তাহলে প্রথম প্রশ্ন, প্রশ্ন নাম্বার 1, সব থেকে প্রাচীন জনপদ কোনটি? 1 নম্বর প্রশ্ন, সব থেকে প্রাচীন জনপদ কোনটি? উত্তর দেন। সব থেকে প্রাচীন জনপদ কোনটি? উত্তর দেন। আর 2 নম্বর প্রশ্ন হলো, বড় জনপদ কোনটি? বড় জনপদ কোনটি, প্রাচীন জনপদ কোনটি? জাস্ট দুইটা প্রশ্ন করছি, উত্তর দেন। যারা যারা দেখতেছেন ক্লাসটা এবং বুঝতেছেন তারা একটু কমেন্ট করেন যে সব থেকে বড় জনপদ কোনটি আর সব থেকে প্রাচীন জনপদ কোনটি, একটু কমেন্ট করেন। যারা ক্লাসটা দেখতেছেন একটু কমেন্ট করেন যে সব থেকে বড় জনপদ কোনটি আর সব থেকে প্রাচীন জনপদ কোনটি। তারপরে আমরা আমাদের দ্বিতীয় পার্টের পড়ায় চলে যাব ইনশাল্লাহ। ঠিক আছে। পুন্ড্র, গুড। আলমগীর হোসেন, গুড। পুন্ড্র হলো তার মানে প্রাচীন জনপদ। ইয়াস, পুন্ড্র হলো প্রাচীন জনপদ। আর যদি প্রশ্ন করা হয় বড় জনপদ কোনটি, তাইলে হলো বঙ্গ। তার মানে আপনার এটা মুখস্থ এমনি হয়ে যাবে, সেটা কি, প্রাচীন মানে পতে প্রাচীন, পতে পুন্ড্র। আর যদি বলেন বতে বড়, বতে বঙ্গ। এই তো, তাহলে কি সহজ না? পড়াটা কি কঠিন লাগলো? সহজ কিন্তু। ওকে, এই পর্যন্ত গেল, তার পরবর্তী স্টেপে আমরা আসতেছি। ঠিক আছে, পুন্ড্র, গুড গুড। ওকে, এবার আসেন, আমরা বাঙালি জাতি থেকে মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন আসে, আমরা একটু বাঙালি জাতিটা পড়ি। বাঙালি জাতি,
তো বাঙালি জাতির প্রাচীন জাতি হলো দ্রাবিড়। পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসে দুইটা, আপনি কিন্তু এই জায়গাটা শুধু পারলেই আপনার কিন্তু আর কোনো কিছু পড়া লাগবে না, জাস্ট দুইটা তথ্য, এই দুইটা তথ্য শুধু পড়বেন। একটা, বাংলার প্রাচীন জাতি কোনটি, তখন বলবেন দ্রাবিড়। এক, দুইটা কনফিউশনের দিকে তাকান। এক, এক নাম্বার কনফিউশন, বাংলার প্রাচীন জাতি হলো দ্রাবিড় এক। কিন্তু যদি বলে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে কোন জাতি থেকে, তখন বলবেন অস্ট্রিক। এই দুইটার মধ্যে আপনারা কিন্তু খুবই তালমিল গলিয়ে ফেলেন। কেমনে, আমি আপনাদের আবার বলি। যদি বলে বাংলার প্রাচীন জাতি কোনটি, প্রাচীন জাতি, বাংলার প্রাচীন জাতি কোনটি, তখন আপনি বলবেন দ্রাবিড়। দ্রাবিড়কে বলা হয় প্রাচীন জাতি। কিন্তু যদি বলে বাঙালি জাতি প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে, যদি বলে প্রধান অংশ, বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে কোথা থেকে, তখন বলবেন অস্ট্রিক জাতি। তাহলে এই দুটা কিন্তু আপনাদের কনফিউশন, খুবই কনফিউশন, যে কোনটা প্রাচীন জাতি আর একটা হলো কোনটা প্রধান অংশ। এই দুইটার মধ্যে কিন্তু আপনাদের প্রশ্ন খুবই তালমিল পাকাইয়ে ফেলায়। আর একটা কথা, বাঙালি জাতি আসলে কি, যদি বলে অস্ট্রালয়েড থাকলে এগুলো উত্তর আর হবে না। বাঙালি জাতির আদি জাতি কিন্তু অস্ট্রালয়েড। তার মানে প্রধান এক কথা, এই দেখেন আমি তিনটা জিনিস, প্রাচীন বললে দ্রাবিড়, প্রধান অংশ বললে, আর বাঙালি জাতির আদি যদি বলে আদি, তিনটা কথা, আদি বললে অস্ট্রালয়েড, আর যদি বলে প্রধান অংশ কোনটি তখন বলেন অস্ট্রিক, আর যদি বলে প্রাচীন কোনটি তাহলে দ্রাবিড়। এই জায়গার কনফিউশনটা আপনাদেরকে আমি দূর করে দিলাম, একটা সুন্দর কনফিউশন ছিল, দূর করে দিলাম। ওকে। আর এই দেশে পূর্বে ছিল অনার্যরা, অনার্যর সাথে আর্যরা ইরান থেকে আসে। আর্যরা কোথা থেকে আসে, ইউরাল পর্বতমালার দক্ষিণ থেকে আসে, এবং এই আর্যদের ধর্ম ছিল সনাতন, ধর্মগ্রন্থ ছিল বেদ। এই বেদের ভিতরে চারটা অংশ থাকে, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ। এই চারটা অংশের ভিতর থেকে এই ঋগ্বেদ আছে না, ঋগ্বেদ, এই ঋগ্বেদের ভিতরে একটা গ্রন্থ আছে ঐতিহ্য আরণ্যক, সেইখানেই প্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। পরীক্ষার প্রথম প্রশ্ন, বঙ্গ শব্দটি কোথায় পাওয়া যায়, তখন বলবেন বঙ্গ শব্দটি পাওয়া যায় ঋগ্বেদের, ঠিক আছে, ঐতেরেয় আরণ্যক গ্রন্থে। তাহলে কোথায় পাওয়া যায় বলেন, ঋগ্বেদের, ঠিক আছে। তাইলে আমরা যেটা বুঝলাম সেটা কি, যে কোথায় পাওয়া যায়, তখন আপনারা বলবেন ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। আর একটা কথা হলো গিয়া, এটা হলো বঙ্গ নাম, কনফিউশন দূর করবেন, এটা হলো বঙ্গ নাম। আর যদি বলে বাংলা নাম কোথায় পাওয়া যায়, বাংলা নাম, তখন বলবেন আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। আবুল ফজলকে, এই যে সম্রাট আকবরের সভাকবি, তাহলে সম্রাট আকবর এর সভাকবি হলো আবুল ফজল, তার আইনি আকবরী গ্রন্থে তৃতীয় খণ্ডে পাওয়া যায় কি বলেন, বাংলা নাম। তাহলে কনফিউশন দূর করেন, বলেন বাংলা নাম কোথায় পাওয়া যায়, আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। আর বঙ্গ নাম কোথায় পাওয়া যায়, বঙ্গ নামটা, তখন বলবেন ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। দেখেন আপনার দুইটা কনফিউশন দূর করে দিলাম। যদি কনফিউশন ক্লিয়ার থাকে তাহলে একটু লেখেন সিএল, সিএল এর পূর্ণরূপ হলো ক্লিয়ার। একটু লেখেন তো, যারা যারা ক্লাসটা দেখতেছেন একটু লেখেন তো, যে সিএল মানে ক্লিয়ার, সিএল মানে হলো ক্লিয়ার, ঠিক আছে, সিএল মানে কি ক্লিয়ার, একটু লেখেন। যারা যারা আমার ক্লাসটা দেখতেছেন একটু লেখেন সিএল, সিএল মানে হলো ক্লিয়ার, ঠিক আছে, সিএল মানে ক্লিয়ার। ওকে, যারা ক্লাসটা দেখতেছেন একটু শেয়ার করে দিয়েন। আমরা কিন্তু পার্ট বাই পার্ট আগাবো ইনশাল্লাহ। আমরা এখন কিছু ক্লাস ভালোভাবে, কিছু যা পরীক্ষা বারবার আসে এমন ক্লাস আমরা নিচ্ছি ইনশাল্লাহ। ক্লিয়ার লেখেন, যারা যারা ক্লাসটা দেখতেছেন একটু ক্লিয়ার লেখেন, হ্যাঁ। ওকে, তাইলে বলেন তো, আমি প্রশ্ন করি উত্তর দেন, উত্তর দেন, আবার আবার প্রশ্ন করতেছি উত্তর দেন। বলেন তো, দুইটা দুইটা বইয়ের নাম, দুইটা বই না, দুইটা নাম, একটা হলো বঙ্গ, এই বঙ্গ নামটা কোথায় পাওয়া যায়, আর বাংলা নামটা কোথায় পাওয়া যায়। সুমাই আক্তার সোয়া, ভাইয়া কোন সাবজেক্টের ক্লাস এটা, এটা জব সেকশন বিসিএস ফাউন্ডেশন ব্যাচ, সেখানে সাধারণ জ্ঞানের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে। সুমাই আক্তার সোয়া, এগুলো তোমার লাগবে না ইনশাল্লাহ, তুমি ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী, তোমার ভার্সিটির জন্য এটা লাগতে পারে, ঠিক আছে। ওকে, তাইলে বঙ্গ, দেখছেন আমার একটা প্রতিভা, আমি সবার নাম মনে রাখতে পারি। এবার আসেন,
বঙ্গ নামটা হলো ঋগ্বেদের, কনফিউশন দূর করেন, ঋগ্বেদ। বঙ্গ নামটা হলো ঋগ্বেদে, আর বাংলা নামটা হলো কি আইন আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে, আইনি আকবরী গ্রন্থ, আকবরী গ্রন্থে। তাহলে দেখেন আপনার এই কনফিউশন কিন্তু আপনার দূর হয়ে গেল। এবার আসেন আমি আর একটু পড়বো ইনশাল্লাহ, আর একটু পড়বো ভালোভাবে। আমি প্রথম দিন তো আমি স্লাইডগুলো বুঝতে পারি না যে কিভাবে কি করে, আইপ্যাডটা বুঝতে পারতেছি না, তারপরে চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো আমি নতুন এই বিষয়ে, নতুন ক্লাস ভালো নিতে পারলেই কি হবে, এই এই ইলেকট্রিক বিষয়গুলো বুঝতে হবে। ওকে, আসেন আমাদের আজকের আরেকটা টপিক, যে টপিকটা আমাদের পড়তে হবে সেই টপিকটা কি, টপিকটা হলো শাসকদের নাম ও উপাধি। অনেকবার আসে, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রায়ই থাকে যে শাসকদের নাম ও উপাধি, উপাধিটা থেকে একটা প্রশ্ন আসে প্রায় সময়। তাহলে উপাধি কি? শ্রীগুপ্ত, একে বলা হয় মহারাজা, মহারাজ। তার মানে শ্রীগুপ্ত বললেই বলে কি মহারাজ শ্রীগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত, তাকে বলা হয় রাজাধিরাজ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তাকে বলা হয় বিক্রমাদিত্য। এইটা বেশি লাগবে, এইটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে কি বলা হয়? বলেন বিক্রমাদিত্য। সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত হলো প্রাচীন বাংলার নেপোলিয়ান। তাহলে প্রাচীন বাংলার নেপোলিয়ান কাকে বলে? সমুদ্রগুপ্তকে। অনেক আসে। ঠিক আছে, কিছুদিন আগে গুপ্ত নিয়ে অনেক ভাইরালিটি না, তখন বলা হইতো যে আসলে প্রথম গুপ্ত রাজাকে, তাহলে অ্যান্সার হতো কি শ্রীগুপ্ত। বুঝতে পারছেন? এই যে গুপ্ত গুপ্ত নিয়ে কিছুদিন ধরে ছিল না ভাইরাল, তো তখন বলবে প্রথম গুপ্ত বংশ রাজাকে, তখন বলবেন রাজা শ্রীগুপ্ত। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, মহারাজাধিরাজ বলা হয় ধর্মপালকে, তাহলে ধর্মপাল হলো মহারাজাধিরাজ। তাহলে দেখেন রাজাধিরাজ হলো চন্দ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, কিন্তু ধর্মপালকে বলা হয় মহারাজাধিরাজ। আর সম্রাট অশোককে বলা হয় কনস্টাইন, তাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টাইন, বৌদ্ধ বৌদ্ধ ধর্মের কনস্টাইন। তাহলে সম্রাট অশোককে কি বলা হয়? বৌদ্ধ ধর্মের কনস্টাইন। বিজয় সেন তাকে বলা হয় পরমেশ্বর, আর লক্ষণ সেনকে বলা হয় পরম বৈষ্ণব, আর শশাঙ্ককে বলা হয় গৌরেশ্বর। এটা আমি একটু আগে আপনাদের দেখাইছি। ওকে, তাহলে এবার বলেন এই শাসকদের যে কয়টা উপাধি দেখাইছি, এই উপাধি কয়টা যদি আপনি ভালো করে মোটামুটি পড়েন, আশা করি এখান থেকে আপনার কমনটা থাকবে, যদি উপাধি থেকে আসে, যে শাসকগুলো প্রাচীন যুগে ছিল সেই শাসকগুলো থেকে। পরিব্রাজক, এই পরিব্রাজক থেকে পরীক্ষা আসার সম্ভাবনা 90%, কারণ অযথা কোনো তথ্য পড়াই না, যে তথ্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেই তথ্যটাই সজীব ভাইয়া পড়ায় ইনশাল্লাহ। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে প্রথম পরিব্রাজক কাদের বলে? যারা পায়ে হেঁটে গমন করে তাদের বলে পরিব্রাজক। তাহলে আমি একটু লিখে দেই যে পায়ে হেঁটে গমন করে, যারা গমন করে, পায়ে হেঁটে গমন করে, মানে পায়ে হেঁটে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে, গমন বলবো না, বলবো ভ্রমণ করে যারা, ভ্রমণ, পায়ে হেঁটে ভ্রমণ করে যারা, তাকে বলা হয় পরিব্রাজক। তো মেগাস্থিনী, এই মেগাস্থিনী গ্রিসের, এবং ইনি চন্দ্রগুপ্তের সময়কালে আসছে। তার বই, এই গ্রন্থগুলো ইম্পর্টেন্ট, তার বইয়ের নাম হলো ইন্ডিকা। বাংলায় আসা প্রথম পরিব্রাজক কে? তখন বলবেন মেগাস্থিনিস। কিন্তু পরীক্ষা একটা কোশ্চেন তালমিল করতে পারেন না, সেটা হলো চীনাদের মধ্যে কে বাংলায় প্রথম আসে? উনি হলো গ্রিকের। চীনাদের মধ্যে প্রথম আসে ফাহিয়েন, তিনি আসে রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। তার বইয়ের নাম হলো ফো কো কিং, খুবই ইম্পর্টেন্ট, ফো কো কিং। হিউয়েন সাং, তিনিও চীনের হর্ষবর্ধনের সময় আসে, তার বইয়ের নাম হলো সিদ্ধি, এবং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে, বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, এবার প্রাইমারিতে পরীক্ষা আসছিল, বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম কি? তাহলে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের